নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 42 নিয়ে আলোচনা করব। আর এর আগে 1 থেকে 41 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আপকামিং যত পরীক্ষা আছে এই সেটগুলো কিন্তু শুধুমাত্র আরপিএফের জন্য না। আরপিএফ থাম্বেলে আরপিএফ লেখা থাকে, ঠিক আছে, কিন্তু আপকামিং যত পরীক্ষা আছে এনটিপিসি মিসেলিনিয়াস বলো, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই সেটগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। সামনে কিন্তু এমটিএস কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ কিন্তু করে ফেলো। ওকে, তো চলো আজকে দেখো। আর সন্তু একাডেমি এই চ্যানেলের নামেই কিন্তু আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তো সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে থাকি। তো যারা যারা এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে নিও। চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন নাকি জলীয় বাষ্প? দেখো, প্রত্যেকটাই কিন্তু গ্রিন হাউস গ্যাস। তো এর মধ্যে সবথেকে অবদান বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইড। এটা পরীক্ষা আসে। নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O, যার আরেক নাম হচ্ছে তোমার লাফিং গ্যাস। পরীক্ষায় আসে কিন্তু যে নিচের কোনটি লাফিং গ্যাস, তো এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। আর এনোটা কী বলো তো? এনোটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। ওকে, আচ্ছা। আর NO2 কি? NO2 এটাকে বলা হয় নাইট্রোজেন ডাই অক্সাইড। তো প্রত্যেকটা কিন্তু মনে রাখবে, খুব আসে পরীক্ষায় কোনটা কী অক্সাইড, নামগুলো মনে রাখবে। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে CO2 অনেকবার বলেছি। মিথেন কি? CH4, এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, মিথেনকে কিন্তু মার্স গ্যাসও বলা হয়। হ্যাঁ, মিথেন হচ্ছে মার্স গ্যাস। এবং এর সাথে সাথে মনে রেখো, বলছে জৈব যৌগের সবথেকে সরলতম, কি বললাম, জৈব যৌগের সবথেকে সরলতম যৌগ বা হাইড্রোকার্বন জাতীয় যৌগ হচ্ছে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। আর জলীয় বাষ্পকে? জলীয় বাষ্প এক ধরনের গ্রিন হাউস গ্যাস। এটাও কিন্তু মনে রাখো, জলীয় বাষ্প কিন্তু গ্রিন হাউস গ্যাস। ওকে, মন্টেভিডিও কোন দেশের রাজধানী? পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা নাকি গায়ানা? গায়ানা বা গুয়ানা বা যাই হোক, তো মন্টেভিডিও হচ্ছে উরুগুয়ের রাজধানী। উরুগুয়ের রাজধানী হচ্ছে মন্টেভিডিও। যদি বলি পেরুর রাজধানী কি? পেরুর রাজধানী হচ্ছে লিমা হচ্ছে পেরুর রাজধানী। ভেনেজুয়েলা কি? ভেনেজুয়েলা হচ্ছে ক্যারাকাস। হ্যাঁ, ক্যারাকাস। আর অস্ট্রেলিয়া হচ্ছে ক্যানবেরা। এটাও মনে রাখো, ক্যারাকাস হচ্ছে ভেনেজুয়েলা আর ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়া। এবং গায়ানার রাজধানী হচ্ছে জর্জ টাউন। তো এই প্রত্যেকটা কিন্তু এর আগে অনেকবার পরীক্ষায় এসছে, জর্জ টাউন। এই যেগুলো দিই আমি, সেগুলো কিন্তু এর আগে অনেকবার পরীক্ষা এসছে এবং ভবিষ্যতেও কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বেশি আসে। তারপর ব্রাজিলের রাজধানীর নাম ব্রাসিলিয়া। চিলি হচ্ছে স্যান্টিয়াগো। ওকে, স্যান্টিয়াগো হচ্ছে চিলি। এইগুলো একটু মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, মহারাষ্ট্র রাজ্যের পূর্ব নাম কী ছিল? এগুলোও কিন্তু পরীক্ষা এখন খুব একটা যে আমি বলবো আসে না, কিন্তু দেখো জিকে যখন সবই জানছো তখন এই টাইপের জিকেগুলো একটু মনে রাখো, যেগুলো একটু খুব ইম্পর্ট্যান্ট, আমি সেগুলো নিয়েই বেশি আলোচনা করব। তো মহারাষ্ট্রের পূর্ব নাম কী ছিল? বিদর্ভ, ইন্দ্রপ্রস্থ, সৌরাষ্ট্র, কামরূপ। তো কামরূপ তো আসাম, যার বর্তমান নাম আসাম। সৌরাষ্ট্র হচ্ছে যার বর্তমান নাম হচ্ছে গুজরাট। ইন্দ্রপ্রস্থ যার বর্তমান নাম হচ্ছে দিল্লি। তাহলে বিদর্ভ এর বর্তমান নাম কিন্তু মহারাষ্ট্র। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন উপগ্রহের পৃথিবীর মতো বায়ুমণ্ডল আছে? উপগ্রহ বলেছে, দেখো চাঁদের তো কোনো বায়ুমণ্ডল নেই, তোমরা জানো। টাইটান, ডিমোস, গ্যামিনোড। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, টাইটানের কিন্তু তোমার পৃথিবীর মতোই কিন্তু বায়ুমণ্ডল আছে। এবং টাইটান কার উপগ্রহ? শনির উপগ্রহ। ডিমোস, গ্যামিনোড তো বৃহস্পতির উপগ্রহ। আর ফোবোস, ডিমোস এটা হচ্ছে মঙ্গলের উপগ্রহ। ওকে, মঙ্গলের উপগ্রহ হচ্ছে ফোবোস ও ডিমোস। আর গ্যামিনোড হচ্ছে বৃহস্পতির সবথেকে বড় উপগ্রহ। পরবর্তী কোশ্চেন, কোন সময় কোন উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, আচ্ছা বলছে কোন সময় কোনো উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং বর্জনের অনুপাত সমান হয়? গোধূলিতে, রাত্রিবেলায়, সকালবেলায় না দুপুরবেলায়? তো মনে রাখবে গোধূলিতে কিন্তু, গোধূলি মানে তোমার ঠিক এই সন্ধে আর বিকেলের ঠিক মধ্যবর্তী যে সময়টা, তো এই গোধূলিতে কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং বর্জনের অনুপাত সমান হয়। এবং এর একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে ক্ষরণবিন্দু। পরীক্ষা আসে যে কোন সময়টিতে ক্ষরণবিন্দু দেখা যায়? তো মনে রাখবে এর একটা ইংলিশ টার্ম আছে, তো ইংলিশটা আমি পরে কোনো ভিডিওতে বলে দেবো। ক্ষরণবিন্দু এটা আর কি কম্পেনসেশন পয়েন্ট, এরকম কিছু নাম আছে, তবে আমি শিওর না, তো এইটা আমি তোমাকে পরে শিওর হয়ে বলে দেবো। ওকে, তো গোধূলি এবং উষাকালে মনে রাখবে, এই উষাকালেও কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বর্জন এই দুটো অনুপাত
সমান হয়। ক্লিয়ার? তো এই সময়টা, এই জন্যই গোধূলি এবং উষাকাল এই সময়টা স্বাস্থ্যের পক্ষে বা ব্যায়াম করার পক্ষে বলা হয় উপযুক্ত, বা খুব সুন্দর বাতাস পাওয়া যায় বলা হয়। তো যাই হোক, চলো পরবর্তী কোশ্চেন। সংবিধানের কত নং ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা বলা রয়েছে? 80, 75, 76 নাকি 82? তো অ্যাটর্নি জেনারেলের কথা বলা হচ্ছে কিন্তু 76 নং আর্টিকেল। এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, অ্যাটর্নি জেনারেল কত নং ধারায় বলা আছে। এবং অ্যাটর্নি জেনারেল, আচ্ছা বর্তমান অ্যাটর্নি জেনারেল কে সেটা তোমরা কমেন্টে জানাবে। বর্তমানে অ্যাটর্নি জেনারেল, ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছেন এটা তোমরা কমেন্টে জানাবে। আর দুটো জিনিস বলে দিই, অ্যাটর্নি জেনারেল কিন্তু আমাদের ভারতের যে ভারত সরকারের কিন্তু আইন উপদেষ্টা। যেরকম রাজ্যের ক্ষেত্রে হয় অ্যাডভোকেট জেনারেল, মুখ্যমন্ত্রীর আইন উপদেষ্টা হয়, রাজ্যের যে সরকার যে থাকে তার আইনি উপদেষ্টা হয় অ্যাডভোকেট জেনারেল, সেরকমভাবে অ্যাটর্নি জেনারেল হয় কেন্দ্রের আইনি উপদেষ্টা। ওকে, আর এর সাথে সাথে আর একটা জিনিস বলি, এই অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু তার পদাধিকার বলে তিনি তোমার কেন্দ্রীয় সভার উভয় কক্ষের মানে সদস্য, ডিরেক্টলি সদস্য না হলেও তিনি কিন্তু তার পদাধিকার বলে সদস্যপদ লাভ করেন এবং তিনি আলোচনায় বসতে পারেন, কোনো আলোচনায় কিন্তু বসতে পারেন, কিন্তু ভোটাভুটিতে তিনি কিন্তু অংশগ্রহণ করেন না। তবু এটা তোমরা একটু দেখে নেবে। আমি যতটা মনে হচ্ছে যে ভোটাভুটিতে অংশগ্রহণ করে না, কিন্তু আলোচনায়, কোনো আলোচনায় সে বসতে পারে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। শঙ্খ বৃত্তাকৃতি স্বপ্নের শহর কাকে বলা হয়? অক্সফোর্ড, সান ফ্রান্সিসকো, রোম নাকি বেলজিয়াম? দেখো, বেলজিয়ামকে বলা হয় কি ইউরোপের ককপিট, রোমকে বলা হয় আচ্ছা ভারতের রোম কাকে বলা হয়? দিল্লিকে, এটা তোমরা জানো। আর রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ। ওকে, রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ বা চিরস্থায়ী শহর, যেটা ইটালির রোম। আর সান ফ্রান্সিসকো কি? সান ফ্রান্সিসকো যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, স্বর্ণদ্বারের শহর। এবং এই যে অক্সফোর্ড তাকে বলা হয় শঙ্খ বৃত্তাকৃতি শহর। অক্সফোর্ড আছে কোথায়? ইংল্যান্ডে। চলো পরবর্তী কোশ্চেন। আইনি আকবরী কার লেখা? বাবর, গুলবাদন বেগম, আবুল ফজল নাকি জাহাঙ্গীর? তো দেখো, বাবরের যে গ্রন্থ সেটা তো বাবরনামা, তোমরা জানো বাবরের লেখা গ্রন্থ হচ্ছে বাবরনামা। গুলবাদন বেগম যদি বলি সেটা হচ্ছে হুমায়ুননামা, হুমায়ুনের বোনের সম্পর্কে লেখা হয়েছে সেই হুমায়ুননামাতে। এবং আবুল ফজল কি? তাহলে আবুল ফজল হচ্ছে আইন ই আকবরী। তাহলে আইন ই আকবরী কার লেখা? আইন ই আকবরী হচ্ছে আবুল ফজল। এবং জাহাঙ্গীরের লেখা হচ্ছে তুজুকি জাহাঙ্গীর। তারপরে তোমার হচ্ছে বদাউনির লেখা, এটা খুব আসে যে তারিখি বদাউনি, কিন্তু আরেকটা হচ্ছে যেখানে বদাউনির উচ্চারণ নেই, মুনতাখাব উত তোয়ারিখ, এটাও কিন্তু বদাউনের লেখা। ফৈজির লেখা কি? মনসেভি নল ই দমন, তো এটা হচ্ছে তোমার ফৈজির লেখা। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন হয় যে আইন ই আকবরী তার লেখা কে লিখেছেন এই গ্রন্থটা? সেটা হচ্ছে আবুল ফজল। তো আবুল ফজল কার রাজসভায় ছিলেন? আবুল ফজল কার রাজসভায় ছিলেন এটা তোমরা কমেন্টে বলবে। আমি কিন্তু অনেকবার পড়িয়েছি এটা। কন্যাশ্রী প্রকল্প চালু হয় এবং কন্যাশ্রী প্রকল্প যেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটা খুব সুন্দর প্রকল্প, যার আওতায় কি হয় সেটা তোমরা একটু সেটা তোমরা দেখে নেবে। ওকে, সে ক্রোম থেকে হোক, যেভাবে হোক, তোমরা সোর্স থেকে কন্যাশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হয় এই বিষয়ে কিন্তু একটু ভালো করে দেখে নেবে। তো কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? তো অপশান নাম্বার ডি, এটা ডেটা ভিত্তিক, মনে রাখো অক্টোবরের 2013 অক্টোবরে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্প চালু করে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হয়। পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরে দোলে না, এটা চলে আসলে, মানে জলের উপরে যখন চলে আসে সেটির আয়তন কমে, আয়তন বাড়ে, আয়তন একই থাকে নাকি কোনো ক্ষেত্রে আয়তন বাড়ে, কোনো ক্ষেত্রে কমে? দেখো, এটা না মুখস্থ করার কিছু নেই, তোমরা একটা জিনিস শুধু মনে রাখবে, ভি ভ্যারিজাস 1/p, এইটুকু মনে রাখতে পারবে তো? যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বয়েলের সূত্র, যেখানে টি কনস্ট্যান্ট। তো আমরা যদি ধরে নিই যে একটা জলের গভীরতায় নিচে যে টেম্পারেচার আছে এবং জলের উপরিতলে মানে গভীরতা থেকে যত উপরে উঠবো তখনও সে একই টেম্পারেচার আছে, তো টেম্পারেচারটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে আমরা ভি ভ্যারিজাস 1/p অর্থাৎ বয়েলের যে সূত্র, মানে বয়েলস ল, বয়েলের যে সূত্রটা সেটা আমরা এখানে ধরতে পারবো, বয়েল সূত্র। তাহলে বয়েল সূত্র কি বলেছে? আয়তনের সাথে চাপের ব্যস্তানুপাতিক, কেননা ভ্যারিজাস আছে, তো আয়তনের সাথে চাপের ব্যস্তানুপাতিক। এবার তোমরা বোঝো যে জলের মানে নিচের দেশে, জলের যে তলদেশ,
তলদেশে চাপ বেশি হয়, এটা তোমরা জানো, ছোটোবেলা থেকে পড়ে এসছো যে জলের তলদেশের নিচে বাঁধটা কিছুটা প্রস্থটা কিছুটা চওড়া করা হয়, তাই কি না? তার কারণ কি? তার কারণ জলে যত নিচে যাবে তত চাপ বেশি, এই কারণে বাঁধের উপরিভাগের তুলনায় নিচের ভাগটা কিন্তু একটু মোটা হয়, এটা তোমরা জানো। তাহলে যত নিচের দিকে যাব তত চাপ বেশি, তাহলে যত উপরের দিকে আসবো তার মানে চাপ কম, আর চাপ কমলে কি হবে? আয়তন বাড়বে বয়েলের সূত্র অনুযায়ী। তাহলে তোমাকে তো এটাই বলেছে যে তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরে যদি চলে আসে তাহলে চাপ আস্তে আস্তে কমছে, তার মানে আয়তন বাড়বে। তো মুখস্থের বিষয় না, এটা কিন্তু বোঝার বিষয়। তুমি যদি বুঝে জিনিসটা পড়ো তাহলে জীবনে আর কোনো দিন ভুলবে না। চলো, তো এই যে ব্যাপারটা যদি তোমাকে পরীক্ষায় এরমও কোশ্চেন দিত যে এই ঘটনাটি, এই যে আয়তন বাড়ছে, তাহলে এই ঘটনাটি নিচের কোন সূত্র দ্বারা প্রকাশ করা যায়, তখন কিন্তু তোমাকে বিভিন্ন সূত্র দিয়ে দেবে, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, নাকি গেলুসাকের সামথিং কিছু একটা সূত্র, তখন কিন্তু অ্যান্সার হবে বয়েলের সূত্র। তো আমি এই কারণে তোমাকে ডিটেলসে বিষয়টা একটু বুঝিয়ে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেন কী আছে? কোন সালে আইলা ঝড় হয়েছিল? তো আইলা ঝড় হয়েছিল কোন সালে? বলছে 2008, 2007, 2009 নাকি 2010 সালে। তো রাইট অ্যান্সার আইলা ঝড় হয়েছিল কিন্তু 2009 সালে। আচ্ছা, আইলা ঝড়ের এই নামকরণটা কে করেছিলেন? কোন দেশ এই আইলা ঝড়ের নামকরণ করেছিল? তো সেটা একটু মনে রাখো, মালদ্বীপ। ওকে, মালদ্বীপ কিন্তু এই আইলা ঝড়ের নামকরণ করেছে। আগামী দিনে যেসব ঝড় বা আরও অনেক ঝড় হয়েছে সেই ঝড় নিয়ে কিন্তু তোমরা পড়ো, আমি একটা ভিডিওর মধ্যে এগুলো তুলে ধরবো এবং বাকি ঝড় কিছু কিছু বলে যাব। ওকে, তো আজকে এইটার মধ্যে আর কিছু বললাম না, এর আগে কেননা অন্যান্য ঝড়গুলো নিয়ে আলোচনা করেছিলাম কোনো না কোনো ভিডিওতে। তো নিম্নলিখিত কোন বিপ্লব উদ্যান পালন উন্নয়ন এর সাথে জড়িত? সবুজ বিপ্লব, দেখো সবুজ বিপ্লব তো তোমার কৃষিকাজের সাথে জড়িত। হলুদ বিপ্লব তৈলবীজ এর সাথে জড়িত, তাই কি না? তৈলবীজ, তেল যেটা। লাল বিপ্লব টমেটো, তারপরে তোমার হচ্ছে লাল বিপ্লব টমেটো আর মাংসের সাথে জড়িত। তাহলে পড়ে আছে কি? সোনালী বিপ্লব। তো সোনালী বিপ্লব উদ্যান পালনের সঙ্গে জড়িত। তো তথ্যগুলো তোমাদের অপশানও কিন্তু খুব ভালো করে জানতে হবে। যারা শুধুমাত্র কোশ্চেন না, যারা অপশান সম্বন্ধেও বেশি তথ্য জানবে না, তো কোশ্চেনের অ্যাকুরেসি অ্যান্সারের অ্যাকুরেসির মান কিন্তু বাড়বে। রেলে কিন্তু আমি এইটুকু বারবার বলে দিচ্ছি, রেলে কিন্তু অ্যাকুরেসি সবথেকে তোমার বেশি তোমাকে নাম্বার তোলার ক্ষেত্রে অ্যাকুরেসি মেনটেন তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি অনেক কোশ্চেন করে আসলেও অনেক পিছিয়ে যাবে। তুমি নিজে ক্যালকুলেশন করে দেখো, তাহলেই বুঝবে। তোমাকে চেষ্টা করতে হবে তুমি 50টা করো কি 70টা করো, কিন্তু তুমি 70টাই যেন সঠিক হয়। ওকে, একটা দুটো তুমি করতে পারো, কিন্তু আমি বলবো কোনো দরকার নেই। রেলে কিন্তু অ্যাকুরেসিটা খুব মেনটেন, কারণ পার্সেন্টাইল আছে, তোমরা জানো। চলো পরবর্তী কোশ্চেন দেখো। ভারতের প্রথম পুরুষ যিনি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যুবরণ করেন, সেই প্রথম পুরুষ কে? বলছে জাকির হোসেন, চরণ সিং, CN আন্নাদুরাই নাকি মুরারজি দেশাই। দেখো জাকির হোসেন ইনি তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। তো প্রধানমন্ত্রী তো না, প্রথম কথা। তো এইখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার অপশান নাম্বার সি, CN আন্নাদুরাই। তিনি কিন্তু ভারতের প্রথম পুরুষ যিনি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। তিনি মারা গিয়েছিলেন, এটাই। মৃত্যুকে তো আর বরণ করেনি, মারা গেছে। যাই হোক, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? দেখো এটা কেজিতেও দেয়, তো আমি গ্রামে দিয়েছি, তাই 1200 থেকে 1400 নাকি 1400 থেকে 1600 না, কোনটা অ্যান্সার হবে? তো রাইট অ্যান্সার মনে রেখো, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে 1.2 থেকে 1.4 কেজির মধ্যে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হয় কেজিতে। আর যদি তুমি গ্রামে করো তো 1200 থেকে 1400। ওকে, চলো। বলছে কত সালে পুরন্দরের সন্ধি হয়েছিল? 1776, 84, 82 নাকি 92? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, 1776 সালে কিন্তু এই পুরন্দরের সন্ধি হয়েছিল। পরীক্ষা আসতে পারে যে এই পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? তো মারাঠা, যেটা হচ্ছে পেশোয়া ছিল, তো মারাঠা ও ইংরেজের মধ্যে কিন্তু এই পুরন্দরের সন্ধি হয়েছিল। 1784-তে কী সন্ধি হয়েছিল? 1784-তে হয়েছিল তোমার ম্যাঙ্গালোরের সন্ধি। তার আগে 1782টা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1782 হয়েছিল তোমার সলবাইয়ের সন্ধি, সেখানেও কিন্তু মারাঠা আর ইংরেজদের মধ্যে। তারপর পুরন্দরের সন্ধিও মারাঠা ইংরেজদের মধ্যে। কিন্তু ম্যাঙ্গালোরের সন্ধি কার মধ্যে হয়েছিল, যেটা 1784, সেটা হচ্ছে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। আর 1792 হয়েছিল কিন্তু তোমার
শ্রীরঙ্গপত্তমের সন্ধি, যেখানে টিপু সুলতান ও ইংরেজ, তার মানে ম্যাঙ্গালোরের সন্ধি আর শ্রীরঙ্গপত্তনের সন্ধি, এই দুটো কিন্তু টিপু সুলতান ও ইংরেজের মধ্যে। আর 1782 তো বললাম তোমার কি হচ্ছে, 1782 হচ্ছে সলবাইয়ের সন্ধি। ওকে, দেখো 1782 আর একটার মধ্যে গণ্ডগোল হয়ে যায়, একটা হচ্ছে 1782 আর একটা হচ্ছে 1802, এই দুটো একটু গণ্ডগোল হয়ে যায়। তো 1782টা মনে রাখবে তোমার হচ্ছে এই কী বলছি ইয়ের সন্ধি, সলবাইয়ের সন্ধি। আর 1802 এটা হচ্ছে তোমার 1802 হচ্ছে বেসিনের চুক্তি বা বেসিনের সন্ধি, 1802। তাহলে অমৃতসরের সন্ধি হয়েছিল কত, 1809, রাইট। তো এইগুলো কিন্তু খুব আসে, এই কারণে এগুলো বারবার বলি। 1809 হচ্ছে অমৃতসর, 1802 হচ্ছে বেসিন, আর 1782 হচ্ছে সলবাই, বাকি তো বললামই। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে পশ্চিম উপকূলে অবস্থিত মারমাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া নাকি কেরল? তো দেখো যদি বলি গুজরাটে কি আছে? গুজরাটে তো তোমার কান্ডালা বন্দর, কান্ডালা হচ্ছে গুজরাট। দেখো এগুলো সবই তো পশ্চিম উপকূল, তাই না? তুমি হিসাব করো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো গুজরাট কোথায়? ওয়েস্টে আছে। মহারাষ্ট্র কোথায়? ওয়েস্টে আছে। গোয়া কোথায়? ওয়েস্টে আছে। কেরল কোথায় আছে? কেরলও আছে, ওয়েস্টের দিকেই আছে, তাই কি না? তার মানে সবই হচ্ছে পশ্চিম উপকূলের বন্দর দিয়েছি। তো মারমাগাঁও বন্দরটা কোন রাজ্যে অবস্থিত? দেখো গুজরাটে কান্ডালা বন্দর, মহারাষ্ট্রে আছে তোমার মুম্বাই আছে, আবার মহারাষ্ট্রে আর একটা আছে তোমার হচ্ছে জওহরলাল নেহরু বন্দর, এটাও মহারাষ্ট্রে আছে। আর কেরলে আছে কোন বন্দর? কেরলে আছে কোচি বন্দর, তাই না? কেরলের কোচি বন্দর বা কোচিন বলে। তার পরে আছে কে? গোয়া। তা গোয়া হচ্ছে তোমার মারমাগাঁও বন্দর। ওকে, গোয়া হচ্ছে মারমাগাঁও বন্দর। এবং এই গোয়াতেই কিন্তু একটা বিখ্যাত ফলস আছে, কি দুধসাগর যে ফলস, সেটা হচ্ছে গোয়াতে অবস্থিত। এটা কিন্তু যতবার পারি আমি বলে যাই, তার কারণ এটা ভুল বলেছিলাম একটু, তো সেটা আমি ঠিকও করে দিয়েছি। তো এই কারণে এটা বারবার বলি, যাতে তোমাদের একদম মাথায় ঢুকে যায়, নক করে একদম। সৌভ্রাতৃত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাশিয়া, জাপান, আমেরিকা, ফ্রান্স। তো ফ্রান্স থেকে কিন্তু সৌভ্রাতৃত্বের ধারণা, এই যে মতবাদটা বা এই তথ্যটা কিন্তু বা এই শব্দটা হচ্ছে তোমার ভারতের সংবিধানে এন্ট্রি করানো হয়েছে বা নেওয়া হয়েছে। রাশিয়া থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনা, মৌলিক কর্তব্য। তারপরে জাপান থেকে কি সুপ্রিম কোর্টের যে গঠন, সেটা জাপান থেকে। আমেরিকা তোমার প্রস্তাবনা, মৌলিক অধিকার, এগুলো সব আমেরিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? দেখো আগে প্রথমে এটা জিনিস জানতে গেলে তোমাকে জানতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কী। তার সংকেত হচ্ছে CaCO3, কার্বনেটের সংকেত। এবার দেখো এখানে তার প্রত্যেকটার পারমাণবিক ভর তোমাকে জানতে হবে। তো আশা করি এটা পরীক্ষায় বলে দেবে যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর, যেমন ক্যালসিয়ামের কত? ক্যালসিয়াম হচ্ছে 40। আচ্ছা কার্বনের কত? এটা দেখো বলেও দিতে পারে, নাও বলে দিতে পারে। তো কয়েকটা আমি এর আগে ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। আমি দরকার হয় আবার আস্তে আস্তে বিভিন্ন ভিডিওর মাধ্যমে অঙ্ক দেবো। যখন রেলের গ্রুপ ডি আসলেই আমি সায়েন্স দেওয়া শুরু করব। সায়েন্সের জন্য আমি ক্লাস দেবো স্পেশালি 25টা কি 10টা, যাই হোক 25টা করে আমি চেষ্টা করব দেওয়ার। সেখানে অঙ্ক থাকবে, সায়েন্সের উপর যেসব কোশ্চেন আসে, রেলে যা কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আসবো, তোমাদের দেখাবো যে কেমন কোশ্চেন আসে, তার উপর বেস করে আমি কিন্তু তোমাদের কোশ্চেনের লেভেলটা রাখবো। ওকে, আচ্ছা, কেননা সায়েন্সটা কিন্তু গ্রুপ ডিতে চান্স পেতে গেলে ভাই সায়েন্সে খুব ওস্তাদ হতে হবে, এইটুকু বলে দিলাম। ওই 25-25ই নামাতে হবে, এটা মাথায় রেখো। সেখানে একটা দুটো তুমি অন্তত 23টা তো করবে। তো যাই হোক, কার্বন হচ্ছে কত? কার্বনের 12 মনে রাখতে হবে। তারপরে অক্সিজেন হচ্ছে 16। এগুলো কি? এই যে লিখছি 12, 16, এগুলো কি? এগুলো হচ্ছে পারমাণবিক ভর, মানে অ্যাটমিক মাস। ক্লিয়ার? তাহলে আমি এবার হিসাব করি কার কত মান বেরোচ্ছে। ক্যালসিয়াম কত? 40 যোগ কার্বন কত? 12, অক্সিজেন কত? 16 আর 3টে আছে অক্সিজেন, তাহলে 16 × 3, 3 16 কত? 48। তাহলে এই দুটো টোটাল আমি অ্যাড করলে তোমার 48 আর 12 হচ্ছে তোমার কত হচ্ছে? 48 আর 12 60, 60 আর 40 100। তার মানে এই যে ক্যালসিয়াম কার্বনেট, আমি যে ক্যালসিয়াম কার্বনেটের যেটা বার করলাম, এটা কি বার করলাম? এটা হচ্ছে তার আণবিক ভর। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। আমাকে চেয়েছে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? ক্যালসিয়াম, তাহলে দেখো এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে, তার মানে 100-র মধ্যে ক্যালসিয়াম আছে হচ্ছে 40। তার মানে আমি বলতেই পারি যে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা ভাগ হচ্ছে 40, তার মানে 40%। আচ্ছা শতকরা পরিমাণ বলে দিয়েছো, তাহলে আর পার্সেন্টেজ দিতে আমরা 40 দিলেই হতো। তো শতকরা না বললে এইটা এরকমও কিন্তু পরীক্ষায় দিতে পারে। দেখো কেন বলছি, তোমার একদম ওরা চাইছে একদম, এখন যে কোশ্চেন হয় না, তারা চাইছে নিখুঁত পুরো একদম। তো এইখানে শতকরা দেওয়া আছে, তাহলে শতকরা দিলে তোমার কিন্তু পার্সেন্টেজ হয় না। তো তোমাকে এইখানে যদি আর একটা অপশান আমি 40 দিয়ে দিতাম না, তাহলে কিন্তু যে পার্সেন্টেজটা রাইট করবে
দুটোই 40, কিন্তু তোমাকে যদি এখানে শতকরা বলে দেয় তাহলে কিন্তু শুধুমাত্র 40% তুমি তখন লিখতে পারো না, তখন 40 লিখতে হবে, শতকরা 40 ভাগ। ক্লিয়ার? তো তোমাকে ওইগুলোও কিন্তু নজর রাখতে হবে, যে তোমাকে দিতেই পারে এক্সামিনার, তোমাকে দিতেই পারে ভুল করানোর জন্য, না দেওয়ার কিছুই নেই। তো সব কিছু এখন সম্ভব। চলো পরবর্তী কোশ্চেন দেখো। আশা করি বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে তোমরা কমেন্টে জানিও যে কোনটা বুঝতে পারছো না, আমি সেটাকে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আবার তুলে ধরবো। ওকে, বর্তমানে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক নিচের কোনটি? NH 548, NH 55, NH 44 নাকি NH 47A? তো দেখো অ্যান্সারটা হচ্ছে NH 548 হচ্ছে বর্তমানে এখন সবথেকে ক্ষুদ্রতম শহর, এই শহর বলছি কেন, ক্ষুদ্রতম জাতীয় সড়ক, যেটা হচ্ছে তোমার এই 5 কিমির মতো, 5 থেকে 5.5 এরকমই যত সম্ভব, আমি অ্যাকচুয়ালি জানি না, তবে এটা 5 কিমির মতোই ধরা হয়। আর এর আগে ছিল ক্ষুদ্রতম, ছিল হচ্ছে তোমার ওই NH 47, এর আগে যেটা হচ্ছে 8 কিমি ছিল। ক্লিয়ার? তো বর্তমানে কিন্তু এটা চেঞ্জ হয়েছে, বর্তমানে হচ্ছে NH 548, এটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম জাতীয় সড়ক। আর সবথেকে বৃহত্তম যদি বলে বৃহত্তম জাতীয় সড়ক, তখন মনে রাখবে হচ্ছে NH 44। NH 44 হচ্ছে বৃহত্তম, যেটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী। ওকে, শ্রীনগর থেকে কন্যাকুমারী, এটা হচ্ছে সবথেকে বৃহত্তম। চলো পরবর্তী কোশ্চেন। নবজীবন সংবাদপত্রটির সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহেরু, অ্যানি বেসান্ত, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী কিন্তু এই নবজীবন সংবাদপত্রটির সম্পাদক ছিলেন। এবং মহাত্মা গান্ধী শুধু নবজীবন না, ইয়ং ইন্ডিয়া, তারপরে হরিজন পত্রিকার সম্পাদকও কিন্তু মহাত্মা গান্ধী ছিলেন। আর মহাত্মা গান্ধীর যে রাজনৈতিক গুরু যিনি ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী, এই গোপালকৃষ্ণ গোখলে, তোমরা জানো। ওকে, তারও একটা বই ছিল, এই মুহূর্তে খেয়াল নেই, যাই হোক। আর বাকি সমাচার দর্পণ এগুলো তো অনেকবার বলেছি, অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ, তারপরে তোমার কেশরী, বালগঙ্গাধর তিলক, যেগুলো খুব আসে পরীক্ষায়। তারপরে হচ্ছে আল হিলাল, মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে অ্যানি বেসান্তের একটা বই আছে, যেটা হচ্ছে নিউ ইন্ডিয়া, তারপরে কমনওয়েলথ, অ্যানি বেসান্ত। বন্দে মাতরম কার লেখা? বন্দে মাতরম কার সম্পাদক কে ছিলেন? ভিকাজি রুস্তুম কামা এবং অরবিন্দ ঘোষ। দেশের জন্য অরবিন্দ ঘোষ, কিন্তু বিদেশে ভিকাজি রুস্তুম কামা, এটাও মনে রাখো, পরীক্ষা এরমও আসে। তারপর KM পানিক্কর, তিনি ছিলেন হিন্দুস্তান টাইমস। চলো পরবর্তী কোশ্চেন। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কার লেখা? দাদাভাই নৌরোজি, MN রায়, M বিশ্বেশ্বরাইয়া নাকি VK আর ভিয়াম? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, M বিশ্বেশ্বরাইয়া কিন্তু তার প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এই গ্রন্থেতে কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা, তোমরা নিশ্চয়ই এই যে M বিশ্বেশ্বরাইয়া, তিনি কোনটা পঞ্চবার্ষিক পরিকল্পনা বা অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে তার নাম কিন্তু জড়িত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন কে? মুরারজি দেশাই, CD দেশমুখ, জন মাথাই নাকি উপরের কেউই নয়? তো তোমার জন মাথাই তো প্রথম রেল বাজেট পাস করেন, ভারতের প্রথম রেল বাজেট কে করেন? জন মাথাই। আর স্বাধীন ভারতের প্রথম বাজেট যে পাস করেন তিনি হচ্ছেন CD দেশমুখ। পরবর্তী কোশ্চেন। কে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন? বলছে পার্কিনজি, সিঙ্গার অ্যান্ড নিকালসন, বেন্ডা নাকি ডি ডুবে? দেখো পার্কিনজি তো তোমার আবিষ্কার করানো হচ্ছে পার্কিনজি নিউক্লিয়াস তো হবে না, কেননা নিউক্লিয়াস আবিষ্কার করানো হচ্ছে রবার্ট ব্রাউন। পার্কিনজি হচ্ছে প্রোটোপ্লাজম, রাইট। ওকে, প্রোটোপ্লাজম আবিষ্কার করেন কিন্তু পার্কিনজি। আচ্ছা, সিঙ্গার ও নিকলসন ইনি কিন্তু তরল মোজাইক নকশা, ঠিক আছে, তরল মোজাইক নকশা যে আবিষ্কার সেটা হচ্ছে তোমার সিঙ্গার নিকলসন। ডি ডুবে কী আবিষ্কার করেন? লাইসোজোম। এগুলো কিন্তু রেলের জন্য এই টাইপের কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, SSC MTSও দেয়, কিন্তু রেলে কিন্তু বেশি দেয়। আর বেন্ডা তিনি আবিষ্কার করেন কি? মাইটোকন্ড্রিয়া। ওকে, এবং মাইটোকন্ড্রিয়া কী বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। এবং লাইসোজোমকে বলা হয় কি? কোষের আত্মঘাতী থলি। তো কে কী আবিষ্কার করেন? বিশেষ করে কয়েকটা নাম বলছি, ধরো প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, গলগি বডি, লাইসোজোম, নিউক্লিয়াস, তারপরে PPP মডেল একটা আছে, এই PLP মডেল, হ্যাঁ, প্রোটিন লিপিড প্রোটিন। তো এইটা বলবেন কোষকে আবিষ্কার করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আরও এইসব যেগুলো নাম আছে সেগুলো একটু তোমরা পড়ে নিও বই থেকে। তো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো আলোচনা করবই, কিন্তু তোমরা একটু জেনে রাখো। তো আমি কি করি, PDF যেগুলো দিচ্ছি তোমরা আগে অ্যান্সার করার চেষ্টা করো,
করে তারপরে তোমরা ভিডিও দেখে তোমরা আমাকে জানাতেও পারো তোমরা যে আজকে তোমাদের কটা ঠিক হলো, ডেভেলপ হচ্ছে কি না সেটা আমাকে জানাও। আমি দেখে যথেষ্ট খুশি হব যদি তোমরা আস্তে আস্তে ডেভেলপ করো। এবং এই যে কোশ্চেনগুলো দিচ্ছি না, তোমরা যদি সত্যিই ভালো পারফরমেন্স করো, তোমরা কিন্তু অনেকটা এগিয়ে আছো, অতটা সহজ ভেবো না এই যে জিকে সেটগুলো হচ্ছে। ক্লিয়ার? তো চলো নেক্সট বলছে কলোরাডো মালভূমি কোথায় অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা নাকি কুনলুন এবং হিমালয় পর্বতের মধ্যবর্তী অংশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, উত্তর আমেরিকায় কিন্তু এই কলোরাডো মালভূমি অবস্থিত, উত্তর আমেরিকা। তা পামির মালভূমি কোথায় অবস্থিত? মধ্য এশিয়া, তোমরা জানো। আচ্ছা, দক্ষিণ আমেরিকায় তোমার কি অবস্থিত? কোন মরুভূমি, এই কোন মালভূমি? দক্ষিণ আমেরিকায় হচ্ছে তোমার মাউন্ট বোরাইমা। ওকে, মাউন্ট বোরাইমা বা রোরাইমা এরকম কিছু আছে, যেটা দক্ষিণ আমেরিকা অবস্থিত। এবং কুনলুন ও হিমালয় পর্বতের যে মধ্যবর্তী অংশ, এইখানে অবস্থিত তোমার হচ্ছে তিব্বতের মালভূমি। এটা একটু মনে রাখো, এটা দেয় কিন্তু তিব্বতের মালভূমি। এসএসসি এমটিএসের জন্য এই টাইপের কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কিন্তু কোন সেক্টরে কোন টাইপে, আমি দেখো আমার জিকে সেটগুলো সব সেক্টরের জন্যই, তো এই কারণে সমস্ত জায়গায় যেসব জায়গায় আমি বলেও দিই যে কোন কোশ্চেন কোন লেভেলে দেয়। যেমন এই টাইপের কোশ্চেন কিন্তু এসএসসি এমটিএস এসএসসি পরীক্ষায় বেশি দেয়। হ্যাঁ, তারপর সায়েন্সের, আর এর আগে যেটা বললাম সেটা রেলে বেশি দেয়। তো এরকম বিভিন্ন ধাপ আছে, এক এক জায়গায় এক এক সেক্টরে কোশ্চেন একটু বেশি দেয়। যেমন তোমার হচ্ছে যে এই যে গান বাজনা, হ্যাঁ, ধ্রুপদী সঙ্গীত, তারপর নৃত্যকলা, এবং যেমন উড ব্যবসাকে কেন্দ্র করে যে মেলাটা হয়, এরকম একটু ডিটেলসে দেয়, গভীরে চলে যায়, যেটা হচ্ছে এসএসসি এমটিএসের কোশ্চেন এরম হয়। ওকে, রেলেও হয়, এখন সব ক্ষেত্রেই সব কিছু হয়, কি বলবো আর, মানে সমস্ত ক্ষেত্রে এখন কোশ্চেন যথেষ্ট হাই লেভেলের হয় এবং গভীরভাবে তোমাকে পড়াশোনা করতে হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। জেলেপ্লা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? সিকিম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড? তো এটা কিন্তু তোমাদের কি বলেছি টেকনিক্যালি পড়তে, মানে জম্মু কাশ্মীর, তো জম্মু কাশ্মীর সবগুলো একবারে করে নাও। জম্মু কাশ্মীরে কী কী আছে? কারাকোরাম আছে, বুর্জিলা পাস আছে, জজিলা পাস আছে, এটাও জম্মু কাশ্মীর। বানিহাল আছে, যেটা জহর টানেল এশিয়ার দীর্ঘতম বলা হয়, সেটাও জম্মু কাশ্মীর। আর একটা আছে পীর পাঞ্জাল আছে। তাহলে তোমাকে ছন্দের আকারে এটাকে মনে রাখতে হবে কি, কারাকোরাম, বুর্জিলা, জজিলা। ওকে, কারাকোরাম, বুর্জিলা, জজিলা, পীর পাঞ্জাল, আর একটা হচ্ছে বানিহাল। এই পাঁচটা কিন্তু আছে জম্মু কাশ্মীরে। ক্লিয়ার? সিকিমে কি আছে? জেলেপ্লা আছে, মানে যেগুলো গুরুত্বপূর্ণ, এর বাইরেও আরও আছে সিকিমে। তো জেলেপ্লা আছে, তারপরে রোটাং কোথায় আছে? রোটাং আছে হিমাচল প্রদেশ। নাথুলা কোথায় আছে? সিকিমে আছে। তো আমাকে বলেছে জেলেপ্লা, তাহলে জেলেপ্লা কোথায় আছে? জেলেপ্লা আছে সিকিমে। ওকে, সিকিমে জেলেপ্লা আছে, সিকিমে নাথুলাও কিন্তু আছে। ওকে, তো সিকিমে হচ্ছে তোমার জেলেপ্লা। জম্মু কাশ্মীর বললাম, হিমাচল প্রদেশে রোটাং, উত্তরাখণ্ডে তোমার উত্তরাখণ্ডে কী আছে এই মুহূর্তে মাথায় আসছে না। তো উত্তরাখণ্ডে কী গিরিপথ আছে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী? আন্দিজ, মাউন্ট এভারেস্ট, হিমালয় নাকি কারাকোরাম? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ আন্দিজ পর্বত কিন্তু পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। পরবর্তী কোশ্চেন, কোন সালে ভারতে সাইমন কমিশন আগমন ঘটে? সাইমন কমিশন ভারতে আসে কোন সালে? দেখো অনেকেই 1927 ভাবছো, 1927 অ্যাকচুয়ালি সাইমন কমিশন গঠিত হয়। তো সাইমন কমিশন গঠিত হয় হচ্ছে 1927, আর 1928 সালে কিন্তু সাইমন কমিশন ভারতে আসে। নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? বলেছে কার রোধ? তো ভোল্ট, দেখো ভোল্ট তো বিভব প্রভেদের একক, তাহলে বিভব প্রভেদের একক হচ্ছে কি ভোল্ট। অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। কুলম্ব হচ্ছে তড়িদাধান। ওকে, পেনটা লেখা একটু ডিস্টার্ব হয়, বাট তোমরা শুনবে আমি যা বলছি, দেখবে সব কিছু মুখস্থ হয়ে যাবে। আর রোধের একক হচ্ছে ওহম। ওকে, রোধের একক ওহম। পরবর্তী কোশ্চেন, কোন সাল থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয়? আগে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু তোমার বিধানসভা ছিল এবং বিধান পরিষদ ছিল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা তো বললাম, আমি তো কোন সালই চেয়েছি, তো সালটাই তোমরা বলবে। তো 1970, 1965, 1968 নাকি 1969? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 1969 সালে কিন্তু এই পশ্চিমবঙ্গে দুটো সভা ছিল। তার আগে পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, যেটা হচ্ছে একটা বিধান পরিষদ এবং একটা বিধানসভা।
ক্লিয়ার। কিন্তু তারপর থেকে 1970 সাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা হয়, এখন যেটা আছে শুধু বিধানসভা। এবার আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করছি যে বর্তমানে কটি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট এই বিধানসভা এবং বিধান পরিষদ, এই কটি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে বর্তমানে কটি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। নেক্সট কোশ্চেন বলছে কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। তো এগুলো এর আগে অনেকবার বলেছি। তো ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কিন্তু শক্তিস্থল নামে পরিচিত। বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয়, মানে বৈদেশিক ঋণ, বাইরে থেকে ঋণ নেওয়া, সেটা যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় তখন তাকে কী বলা হয়? ওকে, কী বলা হয়? কঠিন ঋণ, নরম ঋণ, বিনিময় ঋণ নাকি অদৃশ্য আমদানি? তো তাকে বলা হয় নরম ঋণ। এগুলো কিন্তু তোমাকে একটা অর্থনৈতিকের ভাষা, তো এগুলো তোমাকে মনেই রাখতে হবে একটু। হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সময় পরিমাপ, আবহাওয়া, শৈবাল নাকি কোনোটি নয়? তো এটা কিন্তু সময় পরিমাপ। হরোলজি, HOROLOGY, হরোলজি হচ্ছে তোমার কি? এটা সময় পরিমাপ সংক্রান্ত বিদ্যা। কানাডার মন্ট্রিল শহর কোন নদীর তীরে অবস্থিত? ওটাওয়া, মিসিসিপি, হাডসন নাকি ক্লাইড? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মন্ট্রিল শহর। তোমরা মন্ট্রিল এর আগেও শুনেছ, মন্ট্রিল, তাই না? কানাডার মন্ট্রিল শহর কিন্তু এই ওটাওয়া নদীর তীরে অবস্থিত। যদি বলি মিসিসিপি কোথায় আছে? আমেরিকায়, তাই না? আমেরিকায় মিসিসিপি নদী আছে। তো আমেরিকার কোন জায়গা মিসিসিপি নদীর তীরে অবস্থিত? তো মনে রেখো নিউ অরলিয়ান্স। আর দেখো নিউ অরলিয়ান্স বানানটা দেখে নাও, নিউ অরলিয়ান্স। তো নিউ অরলিয়ান্স হচ্ছে আমেরিকারই একটা শহর, তো সেই মিসিসিপি নদীর তীরে অবস্থিত সেই শহরটা। এবং আমেরিকার নিউ ইয়র্ক, যেটা আমেরিকার প্রধান শহর নিউ ইয়র্ক, সেটা কিন্তু হাডসন নদীর তীরে অবস্থিত। তো হাডসন নদীর তীরে অবস্থিত কি? নিউ ইয়র্ক। তাহলে নিউ ইয়র্ক শহর কোন নদীর তীরে? হাডসন নদীর তীরে। আর ক্লাইড, এই যে ক্লাইড যে নদীটা, সেটা কিন্তু স্কটল্যান্ডে এই ক্লাইড নদী বয়ে গেছে। এবং স্কটল্যান্ডের যে গ্লাসগো শহর, খুবই নাম করা গ্লাসগো, এবং ভারতের গ্লাসগো কাকে বলা হয়? এই ভারতের গ্লাসগো বলছি কেন? পশ্চিমবঙ্গ। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি নাও। ক্লাইড, তো গ্লাসগো শহর ক্লাইড নদীর তীরে অবস্থিত, যেটা তোমার অস্ট্রেলিয়ায় আছে। তো এবার এই স্কটল্যান্ডে আছে। এবার যদি বলি যে আমাদের পশ্চিমবঙ্গের গ্লাসগো কাকে বলা হয়, তো এটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে, কিন্তু অবশ্যই জানিও সবাই, ভারতের গ্লাসগো নাকি পশ্চিমবঙ্গের গ্লাসগো। যাই হোক, গ্লাসগো ভারতেরই বা পশ্চিমবঙ্গের, এটা তোমরা লেখো যে কাকে বলা হয়। ওকে, কোন শহরকে বলা হয়। চলো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন এই গানটি গাওয়া হয়? সুরাট অধিবেশন, কলকাতা অধিবেশন। এবং তোমাদের এই অধিবেশন নিয়ে কিন্তু এর আগে ডিটেলসে খুব সুন্দরভাবে বলেছি, বিভিন্ন অধিবেশন নিয়ে আলোচনা করেছি, কোন অধিবেশনে কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু দেখে নিও। তোমরা যদি দেখো, যারা যে নতুন ধরো পরীক্ষা দিচ্ছ, এরকম কোনো ক্যান্ডিডেট হতেই পারে যে নতুন কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত হচ্ছ, তারা যদি মনে করো এই আমার এক থেকে এই আজকে পর্যন্ত যে ভিডিওগুলো আমি দিয়েছি, তুমি যদি পরপর এই ভিডিওগুলো যত্ন সহকারে মন দিয়ে একটু রিপিটভাবে দেখো বারবার, তোমার দেখবে তোমার জিকের জায়গাটা অনেক স্ট্রং হয়ে যাবে। তোমাকে বই তো অবশ্যই পড়তে হবে, বই না পড়ে কোনো দিনই কিছু হবে না, বই পড়তে হবে, কিন্তু তুমি চটজলদি একটা জিকের জায়গাটা পেয়ে যাবে, কী ধরনের জিকেগুলো পরীক্ষায় আসে এই জিনিসটা একটা ধারণা পেয়ে যাবে। ওকে, তো যাদের হাতে টাইম কম তারা কিন্তু জাস্ট এইটা দেখেও গেলেও কিন্তু তুমি অনেকটা আমি বলবো প্রায় অনেকটাই তোমার ক্ষেত্রে এটা কার্যকরী হবে। চলো, লখনৌ অধিবেশন নাকি আহমেদাবাদ অধিবেশন? তো রাইট অ্যান্সার কী হবে? কী বলেছে কোশ্চেনটা বলেছে যে জনগণ মন এই গানটি গাওয়া হয় হচ্ছে কলকাতা অধিবেশনে কিন্তু। ওকে, কলকাতা অধিবেশনে এই গানটি গাওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ফল নয়? টমেটো, স্ট্রবেরি, ন্যাশপাতি, আঙুর। তো দেখো, টমেটো কিন্তু আমরা কিন্তু টমেটো কী করি? টমেটো অ্যাকচুয়ালি সবজি হিসাবে খাই। তো টমেটো কিন্তু একটা ফল, তো স্ট্রবেরি এটা কিন্তু একটা ফল নয়। হ্যাঁ, অনেকে এটা কিন্তু জেনে রাখো। আবার রেলেরই আসা কোশ্চেন, তো স্ট্রবেরি কিন্তু ফল নয়। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা আছে সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত আইন দেশের সমস্ত আদালত মানতে বাধ্য? 144, 142, 141 নাকি 143?
তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 141 নং ধারায় বলা আছে যে সুপ্রিম কোর্ট দ্বারা যে আইন ঘোষিত হবে সেই আইন দেশের সমস্ত আদালত মানতে বাধ্য। আর 144-এ একটা তথ্য বলা আছে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, তো তোমরা 144-এ সেই তথ্যটাও কিন্তু দেখে নিও। পরবর্তী কোশ্চেন, ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান নিচের কোনটি? ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান ফসিল জাতীয় উদ্যান, কেইবুল লামজাও জাতীয় উদ্যান, নাগার্জুন সাগর শ্রীশৈলাম জাতীয় উদ্যান, নাকি হেমিস জাতীয় উদ্যান? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ এ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ফসিল জাতীয় উদ্যান কিন্তু ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যান। ওকে, দেখো কেইবুল লামজাও জাতীয় উদ্যান যেটা মণিপুরে অবস্থিত, এটা কিন্তু ভাসমান জাতীয় উদ্যান। এটা খুব ইম্পর্টেন্ট যে ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান, যেটা কোথায় অবস্থিত? মণিপুরে। ওকে, মণিপুর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর নাগার্জুন সাগর শ্রীশৈলাম জাতীয় উদ্যান সেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। হেমিস জাতীয় উদ্যান হচ্ছে তোমার কোথায়? জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, তো আমি এইটা কেন বলছি, আমি পিছনে একটু যাচ্ছি। এই যে 36 নম্বরের যে কোশ্চেনটা, এটা নিয়ে আমি একটু কনফিউশন আছি। ওকে, এটা আমি দেখো আমার কাছে যে অ্যান্সারটা সেটা স্ট্রবেরি হিসাবে আছে, এবার আমার একটু কনফিউশন আছে যেটা টমেটো হবে নাকি স্ট্রবেরি হবে, কেননা স্ট্রবেরিও তো ফল, আবার টমেটো এটা সবজি হিসাবে ইউজ করি, ফল হিসাবে তো আমরা ইউজ করি না। তো এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিও এটা সঠিক, কোশ্চেনটা সঠিক কিনা, বা কোশ্চেনের অপশনগুলো সঠিক আছে কিনা, বা স্ট্রবেরি কিনা সঠিক হবে, তো সেটা তোমরা একটু জানিও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে নিচের কোন নাইট্রোজেন বেসটি আরএনএতে থাকে না? দেখো ডিএনএ এবং আরএনএ তোমরা জানো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তো এর মধ্যে যে চারটে মানে তোমার নাইট্রোজেন বেস চারটে করে থাকে। এখানে থাকে কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন, এই চারটে, তার মধ্যে দুটো পিউরিন, দুটো পিরিমিডিন। আর আরএনএতে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, এই দুটো তো থাকেই, অ্যাডিনিন আর গুয়ানিন এই দুটো তো এর মধ্যেও থাকে আর এর মধ্যেও থাকে, কিন্তু এই থাইমিনের পরিবর্তে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এই সাইটোসিনও থাকে, কিন্তু এই থাইমিনের পরিবর্তে আরএনএতে থাকে হচ্ছে ইউরাসিল। এটা একটু মনে রাখবে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন। তো এই তো তিনটে আরএনএতেও থাকে, ডিএনএতেও থাকে, আর তোমার আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এইটুকু শুধু মনে রাখবে। তো রাইট অ্যান্সার কী হবে? আমাকে কী বলেছে? আরএনএতে থাকে না। তা আরএনএতে থাকে না কোনটা? থাইমিন থাকে না। থাইমিন কোথায় থাকে? ডিএনএতে থাকে। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। এবং এটাও মনে রাখবে, এই যে ডিএনএকে কী বলা হয়? বংশগতির ধারক ও বাহক। আর আরএনএ কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে নিচের কোনটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তো আরএনএ কিন্তু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এবং এর সাথে মাইটোকন্ড্রিয়ায় কিন্তু ডিএনএ পাওয়া যায়, কেননা মাইটোকন্ড্রিয়াকে কোষে কী বলা হয়? শক্তিঘর। তো সেখানে কিন্তু ডিএনএও পাওয়া যায়। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? যৌথ তালিকা, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, নাকি কোনোটিই নয়? তো এই যে অর্থনৈতিক পরিকল্পনা সেটা কিন্তু যৌথ তালিকাভুক্ত। পরবর্তী কোশ্চেন বলছে ভারতের কোন রাজ্যে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, শিবসমুদ্রম জলপ্রপাত কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত, এবং কোথায়? কাবেরী নদীর উপরে বা কাবেরী নদীর তীরে বা সংশ্লিষ্ট কিন্তু শিবসমুদ্রম জলপ্রপাত। ওকে, খুব আশা পরীক্ষায় কর্ণাটকে আরও কিছু জলপ্রপাত আছে খুব গুরুত্বপূর্ণ, যেমন কুঞ্চিকল জলপ্রপাত যেটা ভারতের উচ্চতম, সেটাও কিন্তু কর্ণাটকে। এবং কর্ণাটকে আছে তোমার গেরসাপ্পা বা যোগ জলপ্রপাত, এটা কিন্তু কর্ণাটকে। মধ্যপ্রদেশ যদি বলি, চাচাই জলপ্রপাত, এর আগেও কোনো ভিডিওতে করিয়েছি। চাচাই যেটা রিহাদ নদীর উপর অবস্থিত, সেটা মধ্যপ্রদেশে কেউতি জলপ্রপাত যেটা মাহানা নদীর অবস্থিত। তারপরে তোমার সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত কি? ঝাড়খণ্ডের হুন্ডু জলপ্রপাত। এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। বলছে 90 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা বলতে এটাকে বলা হয় বিটা। তোমরা নিশ্চয়ই অন্তত ক্লাস 10-এই আছে, যে কোনো বিষয় ফিজিক্যাল সায়েন্সে আছে আলফা কণা, বিটা কণা। আলফা কণার সংকেত কি? পরীক্ষা এটাও দিতে পারে, নিচের কোনটি আলফা কণার সংকেত? তো মনে রাখবে 2He4, এটা হচ্ছে আলফা কণার সংকেত। আর বিটা কণার সংকেত কি? -1E0। তো এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে যে আলফা কণা, বিটা কণা সংকেত। এবার আমার কোশ্চেন করেছে যে মনে করে একটা পরমাণু এ ধরে নিলাম, তার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 90। বলছে এর পরমাণুর একটি নিউক্লিয়াস থেকে যদি বিটা কণা বেরিয়ে যায়, তাহলে এইখান থেকে বলছে একটা বিটা কণা
-1E0 এটা বেরিয়ে যাচ্ছে। তো একটা বিটা কোণা মাইনাস দিয়েছি মানে কি বেরিয়ে যাওয়ার জন্য -1E0, আর -1E0 কিন্তু বিটা কোণার সংকেত, আর এখানে যে এই যে মাইনাসটা দিয়েছি এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে বলে, আর এই মাইনাসটা কিসের, এই মাইনাসটা বিটা কোণারই সংকেত। ক্লিয়ার? আচ্ছা, যদি বেরিয়ে যায় এবার বিষয়টা বোঝো ভালো করে, তাহলে বলছে পরমাণু ক্রমাঙ্ক কত হবে, যে নতুন পরমাণুটা সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে সেটা তোমার চাইবে না। তো মনে ধরে নিলাম বি পরমাণু সৃষ্টি হচ্ছে, তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে, ভালো করে বিষয়টা বোঝো। এটা মাইনাস, এটা মাইনাস, তো মাইনাস মাইনাস কি প্লাস। ক্লিয়ার? তো প্লাস মানে কি যোগ, তার মানে 1 একক বেড়ে যাবে। তো নতুন যে পরমাণু ক্রমাঙ্ক হবে সেটা মনে রাখবে যে 1 একক কিন্তু বেড়ে যাবে, তো মানে অ্যান্সার হবে 91। ক্লিয়ার? কিন্তু যদি এখানে বলতো যে আলফা কণা বেরিয়ে যাওয়ার ফলে, একটি আলফা কণা বেরিয়ে যাওয়ার ফলে পরমাণু ক্রমাঙ্ক কত কমবে, তখন কিন্তু দেখো এখানে কোনো মাইনাস চিহ্ন আছে কি, আলফা কণায় কোনো চিহ্ন নেই, তার মানে অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে মানে 2 একক নেগেটিভ। ক্লিয়ার? তার মানে 2 একক কমবে, তো তখন অ্যান্সার হতো কিন্তু 88। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আলফা কণা বেরোলে 2 একক কমে, কিন্তু বিটা কণা বেরোলে 1 একক বাড়ে। নিচেরটা মানে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। কিন্তু যদি বলতো ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা যেহেতু এখানে 0 আছে, তাহলে বিটা কণার জন্য ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কেন কোনো সংখ্যা থেকে যদি 0 বিয়োগ করো বা যোগ করো, যা খুশি করো, তাহলে সেই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় কি, হবে না। তাই বিটা কণা বেরোলে কিন্তু কোনো পরমাণুর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু মাথায় রেখো। কিন্তু আলফা কণা বেরোলে কিন্তু যেহেতু উপরে 4 আছে তাই 4 একক কমে যাবে। তাহলে যদি এরকম দিত কোনো পরীক্ষায় যে কোনো একটা পরমাণু তোমায় দিয়ে দিয়েছে, বললো এর ভর সংখ্যা অমুক, তাহলে সেই পরমাণু থেকে একটা আলফা কণা বেরিয়ে গেছে, তাহলে পরমাণুটির নতুন ভর সংখ্যা কত হবে, তো সেই ভর সংখ্যা থেকে 4 বিয়োগ করে যে অ্যান্সারটা হবে সেটাই তখন রাইট অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক করো। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের লাইক করাটা উচিত। নেক্সট কোশ্চেন, আলিপুর বোমা ষড়যন্ত্রের প্রধান নেতৃত্বে কে ছিলেন? প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং নাকি অরবিন্দ ঘোষ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অরবিন্দ ঘোষ কিন্তু এর নেতৃত্বে, আলিপুর ষড়যন্ত্র যে বোমা ষড়যন্ত্র মামলা, তার প্রধান নেতৃত্বে কে ছিলেন? অরবিন্দ ঘোষ, এবং এই ঘটনাটা কলকাতায় হয়েছিল। আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার এই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু, এরা কোন ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তারা কিন্তু অ্যাকচুয়ালি এই কিংসফোর্ডকে হত্যা করার ষড়যন্ত্রে তারা যুক্ত ছিলেন। সেটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশের মুজাফরপুরে হয়েছিল কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্রে, কিন্তু তারা এই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু যুক্ত ছিলেন। আর ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত এগুলো কিন্তু পরীক্ষায় বারবার দেয় যে অমুক ষড়যন্ত্রেতে কে ছিলেন, কে জড়িত ছিলেন। যেমন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত এরা ছিলেন তোমার লাহোর ষড়যন্ত্র মামলা, তাই কি না? লাহোরেই তো ভগৎ সিং তো আর একটাতেও ছিলেন, স্যান্ডার্স হত্যাও ছিলেন, যেটা লাহোরে হয়েছিল। আর স্পেশালি লাহোর এটা না, আইনসভায় বোমা ষড়যন্ত্র যেটা ছিল সেটা কিন্তু ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। আইনসভায় যে বোমা ষড়যন্ত্র যেটা দিল্লিতে হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন, কথাকলি কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যশৈলী? কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক? তো কেরলের কথাগুলি তোমরা জানো। পরবর্তী কোশ্চেন, তামিলতে ভারতনাট্যম। কততম সংবিধান সংশোধন অনুসারে নেপালি, মণিপুরী ও কোঙ্কণি ভাষাকে 8ম তপশিলের অন্তর্ভুক্ত করা হয়? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এগুলো কিন্তু প্রত্যেকটা আমি বলেছি, 61 বলেছি কি 21 থেকে 18 করা হয় ভোটাধিকারের বয়স, 92 কি বলেছি 4টে ভাষা, যেটা হচ্ছে মৈথালি। দেখো একটা ভিডিওর মধ্যে সব কিছু বলতে গেলে ভিডিও লেন্দি হবে, এই কারণে হয়তো অনেকে বলবে যে লেন্দি হোক, আমরা চাই যে স্যার আপনি অনেক তথ্য দিন, কিন্তু দেখো সবাই তো একরকম না, তো কেউ চায় কম সময়ে অল্প সময়ে ভিডিও বানাতে, তো সেই কারণে আমি একটা নির্দিষ্ট টাইম রাখি। এই 52, 92 সব কিন্তু বলা আছে, তোমরা কিন্তু এগুলো নিজেরা যখন পড়বে না নিজেরাই বলতে থাকবে। কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল? শাহী বংশ, কাকতীয় বংশ, পল্লব বংশ নাকি চোল বংশ? তো কাকতীয় বংশের সময় কিন্তু এই গোলকুন্ডা ফোর্ট তোমার নির্মিত হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর দ্বারা কে নিযুক্ত হন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি অর্থমন্ত্রী? তো অর্থমন্ত্রী কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কিন্তু নিযুক্ত করেন কে? অর্থমন্ত্রী দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর যুক্ত হয়। কোন সালে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা হয়? 1943, 1938 নাকি 1939 নাকি 1940 সালে? তো রাইট অ্যান্সার 1943
43 সালে কিন্তু এই আজাদ হিন্দ ফৌজ কিন্তু প্রতিষ্ঠা হয় এবং সেটা তৈরি করেন কে নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লকও প্রতিষ্ঠা করেন। ইদুক কি বাঁধ কোন নদীর তীরে গড়ে উঠেছে? তাপ্তি, ভাগীরথী, গোদাবরী নাকি পেরিয়ার? তো কেরালার পেরিয়ার নদী তোমরা জানো, তো কেরালার পেরিয়ার নদীর উপর কিন্তু এই ইদুক্কি বাঁধ কিন্তু গড়ে উঠেছে। এবং এইখানে গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে বা গঙ্গা বলা হয়। নিম্নের কোন ভিটামিনের রাসায়নিক নাম নিয়াসিন? ভিটামিন B3, B6, ভিটামিন B5 নাকি ভিটামিন B12? B12-এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। দেখো মনে করো নিয়াসিনটা তুমি জানো না, ধরে নাও, কিন্তু তুমি বাকি অপশন যদি জানো না তো নিয়াসিন অটোমেটিক জেনে যাবে। তো ভিটামিন B12 সায়ানোকোবালামিন, ভিটামিন B5 পরে আসছি, ভিটামিন B6 পাইরোডক্সিন, ভিটামিন B3 হচ্ছে ভিটামিন B5 প্যান্টাথনিক অ্যাসিড, তাই না? ভিটামিন B5 প্যান্টাথনিক অ্যাসিড আর ভিটামিন B3 হচ্ছে নিয়াসিন। ওকে, না, ভিটামিন B5 হচ্ছে নিয়াসিন। তো মনে রাখো ভিটামিন B5 যেটা সেটা হচ্ছে নিয়াসিন এবং এই নিয়াসিনের অভাবে কী রোগ হয়? প্লেগ রোগ হয়। আর ভিটামিন B3 হচ্ছে প্যান্টাথনিক অ্যাসিড। তো আশা করি তোমাদের আজকের যে সেশনটা খুব তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি তোমাদের ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা তোমাদের সময় করে তোমরা সেটাকে দেখে নিতে পারবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।